আর একটা কথা হলো যে, কারণ আমরা এখানে অল্প সময় জন্য থাকবো, মূল্যবান মত বিনিময় করবো, সময় নষ্ট করা উচিত হবে না। আমি ইচ্ছা করে একটু দেরি করেছি তোমাদেরকে আমার এই গোটা আন্দোলন সম্পর্কিত কিছু বিবৃতি বক্তৃতা প্রত্যেক দিনই আমার কাছে আসে। সারা জাতি প্রতিদিন আমার কথাতেই অনেক কিছু ফলো করেছে, যে কি ঘটনা ঘটছে। আর অন্য কোনো নেতা এইভাবে এত প্রকাশ্যভাবে সরকারের বিরুদ্ধে বলে নাই। কাজেই এটা সেই জন্য আমি মনে করি যে এই বিপ্লবের পিছনে আমাদের কিছু অবদান আছে, যদিও বিভিন্ন কারণে, হয়তো আমাদের দোষত্রুটির কারণে, কিছু কারণে আমাদেরকে ব্যাকফুটে যেতে হচ্ছে, আমাদের উপরে চড়া হচ্ছে, আমাদেরকে তাদের শত্রু চিহ্নিত করছে। এটা সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। এটা তোমাদের উপরে দেওয়ার জন্য আমি এটা তৈরি করেছি। এরপর প্রেস স্টেটমেন্ট গুলো আমি তৈরি করছি, আমার প্রতিদিনের প্রেসে গেছে, এগুলো সারা দেশব্যাপী সারা জায়গায় গেছে। অনেক জায়গা থেকে অনেক ভালো ভালো মানুষ, প্রফেসর, জাজ, এটা বিভিন্ন ছাত্র বিভিন্ন জায়গা থেকে আমাকে টেলিফোন করেছে, তারা আমার এগুলো তারা করেছে। তবুও আমাদের জাতীয় পার্টিতে অনেকে হয়তো এটা ফলো করতে নাও পারে, সেই জন্য আমি এটাও করেছি। একটা পেপার কাটিং এর একটা কম্পাইল করেছি, ওইটাও আমি তোমাদেরকে দিব, তোমরা প্রিন্ট করে নিতে হবে। সবাইকে এত লোককে তো কপি করে দেওয়া যাবে না, একটা দিব মেইল কপি, তোমরা যারা ইচ্ছা প্রিন্ট করে নিতে পারো, করতে পারো। আমি মনে করি একটা করে কোনো জায়গায় থাকলে তোমরা দেখতে পারো। ভবিষ্যৎ এবং অতীতেও এই বর্তমান সরকারের অপকীর্তি সম্পর্কে, তাদের দুর্নীতি, তাদের এই যে দেশকে বিভাজন করা, গণতন্ত্রকে ধ্বংস করা, এগুলোকে প্রকাশ্যভাবে আমি শেখ হাসিনার সামনে পার্লামেন্টে পর্যন্ত বলছি, এবং এটা নিয়ে পার্লামেন্টে হয়েছে অনেক সময়। যতটুকু সম্ভব, তখনকার পরিবেশ এখনকার পরিবেশ অনেক সময় মানুষের ভুলে গেছে। তখন একটা কথার জন্য মানুষের অনেক কিছু হয়ে যেত, মানুষের কোনো নিরাপত্তা ছিল না, কোনো নিশ্চয়তা ছিল না, তবুও ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। আমাদের তো আবার দুটো ঝুঁকি ছিল, একটা হলো দলটাকে নষ্ট করে দেওয়া, একটা হলো আমাদের রাজনীতি করতে না দেওয়া। আমাকে ব্যক্তিগত পর্যায়ে তারা ব্যাপকভাবে একটা ব্যারিয়ার সৃষ্টি করার চেষ্টা করছিল, এই দুটো কারণ। দল না থাকলে রাজনীতি থাকে না। আমার দল নাই, আমি যতই বক্তা হই, যতই ভালো কথা বলি, এটা দেশ জনগণ গ্রহণ করবে না, এবং এটা কোনো পেপারে আসবে না, কোনো টেলিভিশন দেখাবে না। আর দল থাকে না যদি আমি কোনো রাজনীতি না দিতে পারি, জনগণের পছন্দের কোনো কথা আমি না বলি, জনগণের পক্ষে না দাঁড়াই, জনগণের জন্য কিছু না করতে পারি, অবদান রাখতে না পারি, বা সেই অবদান রাখার কথা আমি না বলতে পারি, তাহলে জনগণের সেই দলের প্রতি কোনো মমতা থাকে না, আকর্ষণ থাকে না, ভালোবাসা থাকে না, এবং সেই দল টিকে থাকে না। যে জনগণের রাজনীতি করার জন্য রাজনীতিবিদদের একটি দল দরকার, আর দল ভালো করে জীবন্ত হওয়ার জন্য বা জীবিত থাকার জন্য শুধু নয়, আর এগিয়ে যাওয়ার জন্য একটা ভালো রাজনীতি করা দরকার। আমাদেরকে অনেক সময় এটার মধ্যে একটা ব্যালেন্স করতে হয়েছে, দল রক্ষার্থে রাজনীতিকে স্যাক্রিফাইস করতে হয়েছে, এবং রাজনীতিকে রক্ষার্থে দলকে কিছু সময় স্যাক্রিফাইস করতে হয়েছে। এটা আমাদের একটা হিস্ট্রিক্যালি, আমাদের দলের পিছনে আমাদের প্রতিপক্ষ স্বাভাবিকভাবে তারা করবে। বিএনপি এবং আওয়ামী লীগ আমাদের দলের পিছনে ষড়যন্ত্র করে গেছে আপ টু দ্য লাস্ট, এখনো ষড়যন্ত্র চলছে। আমরা বিভিন্নভাবে ঐতিহাসিকভাবে এদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের শিকার হয়েছে। প্রথম হলো যখন এরশাদ সাহেব আন্দোলনের সময় জনগণের তারা চাইলো যে একটা, তোমরা অনেকে জানো না, এই জন্য হিস্ট্রিটা তোমাদেরকে বলে দিই। এরশাদ সাহেবের 90-এর আন্দোলনটা হয়েছিল যে আমরা একটা নির্বাচন চাই, সরকারি আমলে না, সরকারের বাইরে এসে নিউট্রাল কোনো এনভায়রনমেন্ট, যেটা এখনো মানুষই বলছে, যেটার জন্য আন্দোলন। তখন বলেছিল এরশাদ সাহেব কিন্তু রাজি হয়েছে, উনি ছেড়ে দিয়েছিলেন। কথা ছিল যে সবাই মিলে নির্বাচন করবে, তিন জোটের রূপরেখা একটা ছিল, ওনাকে বন্ধ করার কথা ছিল না, ওনাকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ছিল না, কিন্তু পরবর্তীকালে ওনাকে তারা জেলে ঢুকালো, নির্বাচন করতে দিবে না, জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবে না। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন, বিশেষ করে রংপুরের জনগণের আন্দোলনের ফলে এরশাদ সাহেবকে রাজনীতি করতে দিতে হলো, জাতীয় পার্টিকেও রাজনীতির মাঠে থাকতে দেওয়া হলো। রংপুরের জনগণের কাছে আমরা কৃতজ্ঞ সেখানে। এর পরিপ্রেক্ষিতে উনি পাঁচটা আসনে জয়লাভ করেন, কিন্তু 91 পার্লামেন্টে আমরা 36টা আসন নিয়ে আসার পর সেখানে কিন্তু আমাদের এমপিদেরকে গালাগালি করা হয়েছে, অনেক সব দল মিলে, বিএনপি, জামাত সবাই মিলে করছে। জনগণের ভোটে নির্বাচিত, প্রতিকূলের সম্পূর্ণ প্রতিকূলতার মধ্যে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার জেলখানা থেকে যেখানে নির্বাচন করছে, প্রচারণা করতে পারছে না, তাও জনগণ ভোট দিয়েছে। কিন্তু তারা গণতান্ত্রিক মনোভাবে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতো, জনগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতো, তাদের প্রতিনিধির প্রতি সেই শ্রদ্ধা দেখানোর মাধ্যমে। কিন্তু সেটা তারা করেনি, তারা তাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে এরশাদ সাহেবের নামে প্রায় 40-50টা মামলা দিয়েছে।
এবং তার মধ্যে একটা মঞ্জুর মার্ডার কেস দিয়েছে 15 বছর, মঞ্জুর হত্যা 15 বছর পরে হত্যাকাণ্ডটা হয়েছিল বোধ হয় 81-তে 95 জুন বা ফেব্রুয়ারি মাসে যে মামলাটা, সেই মামলাতে পরবর্তীকালে ওনাকে সারা জীবন এই মামলা টেনে নেওয়া হয়েছে। যেই মামলাতে ওনাকে 20 বার একেবারে ফাইনাল রায় হবে, কোনো সাক্ষী প্রমাণ, 28 জন সাক্ষী প্রমাণ, কোনো কিছুতে কিছু পাওয়া যায়নি। রায়ের সময় জাজকে সরিয়ে নিয়ে ওনাকে বাদ দিয়ে আবার নতুন জাজ দিয়ে আবার পুনরাভাবে মামলা শুরু করে, এভাবে 24 বছর ওনার মৃত্যু পর্যন্ত এই মামলাকে নিষ্পত্তি করা হয়নি। পরবর্তীকালে অন্যান্য মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছে। এক সময় নির্বাচনের আমরা যখন 4 দলীয় জোটে গেছিলাম, তখন মামলা দিয়ে ওনাকে জেলখানে আটক করে আমাদেরকে রংপুরের সিট ভ্যাকেন্ট করা হয়েছে। তারপর উনি 2001 সালের নির্বাচন পর্যন্ত করতে পারেননি। কেন? ওই মামলা ব্যবহার করেছে আওয়ামী লীগ, আর বিএনপি মামলাটা দিয়েছিল। এইসব কারণে আমাদের সব নেতাদের মামলা দিয়েছে, অনেক নেতাকে নির্যাতন করছে, আমাদের রাস্তা পথে হাঁটতে দেয়নি, অফিস করতে দেয়নি, 144 ধারা জারি করে আমাদের সব মিটিং ভেঙে হবে। দীর্ঘদিন এটা চলছে, 91 পর থেকে প্রায় 10 বছর মতো প্রায় এটা চলছে। আর বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, সবাই করছে। তারপরে যেটা হলো 2000 পরে 96 সালের নির্বাচনে কিন্তু বিএনপি আবার সেই কেয়ারটেকার পদ্ধতি বাদ দিয়ে নিজেদের দলীয় দলের অধীনে নির্বাচন করেছে 15 ফেব্রুয়ারি। সেটা আমরা বর্জন করেছি, জনগণটা বর্জন করেছে। সেই নির্বাচনে রংপুরে কোনো সেন্টারে কোনো ভোট পড়ে না, আমরা বর্জন করেছি। অন্যান্য জায়গা তাই হয়েছে, আওয়ামী লীগও বর্জন করেছে, জামাতও বর্জন। 96-তে এসে পরে যেটা জুন মাসে নির্বাচন হলো 7ম সংসদে, সেখানে আওয়ামী লীগ কিন্তু আমাদের সমর্থন ছাড়া ক্ষমতা যেতে পারে না। ঈশ্বর সাহেব জেলখানা থেকে সমর্থন দিয়ে তাকে কেন দিয়েছেন? তার আগে বিএনপি নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছে, নির্বাচন একতরফা করেছে এবং জোর করে ক্ষমতা থাকার চেষ্টা করেছে, দুর্নীতি করেছে। আমরা জনগণের ইচ্ছা ছিল যে আমরা 96-এ গিয়ে আমরা বিএনপিকে পরাজিত করে অন্য দলকে দিই, সেই জন্য আমরা দিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দল ভেঙেছে, আনোয়ার মঞ্জুকে দিয়ে দল বিভক্তি করেছে। তখন থেকে আমাদের ষড়যন্ত্র সবসময় ছিল। 2001 সালে এসে যখন পরবর্তীকালে আবার নির্বাচনে আন্দোলন হলো, 2000 আমরা 4 দলীয় জোটে গিয়েছিলাম। ঈশ্বর সাহেবকে জেলখানা দিয়ে ব্ল্যাকমেল করে আমাদেরকে 4 দলীয় জোট থেকে ছুটিয়ে আনছে, কিন্তু আমরা আওয়ামী লীগের দিকে যাইনি। আমরা ইন্ডিপেন্ডেন্ট করেছিলাম, 14টা ভোট পেয়েছিলাম, 14টা সংসদে আসন আমরা পেয়েছিলাম। ফলে 2001 থেকে 2000, এই কথাটা মনে রাখবা, 2001 থেকে 2006 বিএনপি যে শাসন করেছে, তার মধ্যে 4 বার পরপর 4 বার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা র্যাব সৃষ্টির মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছে। রংপুরে আমাদের একজন কালাম, আমার নিজের মনে আছে, আর অনেক জায়গায় বিচার বহির্ভূত ভাবে তাকে হত্যা করেছে, কিন্তু নৃশংসভাবে। সে যতই খারাপ না বলতো, বিচারের অধিকার তার ছিল। আমি এটা দাবি করেছিলাম যে বিচার না করে মানুষকে এভাবে অত্যাচার করে হত্যা করা ঠিক না, কিন্তু হত্যা করা হয়েছে। এখন অনেক কথা বলা হয়, তখন হাওয়া ভবন তৈরি করা হয়েছিল, তখন দলীয়করণ শুরু হয়েছিল ব্যাপকভাবে, কাকে কোথায় পোস্টিং দেবে, কাকে কোথায়, এমনকি পাবলিক সার্ভিস কমিশনের পর্যন্ত কে কে চাকরি পাবে, কে পাবে না, তালিকা দেওয়া হতো। তার পরবর্তীতে বিএনপি 2001 থেকে 2006 পরে তারা কেয়ারটেকার ব্যবস্থাতে দলীয়করণের মাধ্যমে নিজস্ব লোক করে তারা কেয়ারটেকার ব্যবস্থাতেও তাদের নিজের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। কিছুটা বেআইনি, কিছুটা আইনি, কিছুটা বেআইনি হবে। তখন সারা দেশে আবার আন্দোলন হয়, 111 আসে। তার মানে কি হলো? বিএনপিও একই কাজ করেছিল। আজকে আমরা যেটা আওয়ামী লীগকে যে কথা বলছি, তারাও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তারাও দলীয়করণ করেছিল, তারাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছিল, তারাও ইলেকশনকে কারচুপির মাধ্যমে জেতার ব্যবস্থা করেছিল নিজের দলীয়করণের মাধ্যমে। 2014-তে আমরা স্বাভাবিকভাবে 2008-এ আমরা মহাজোট করেছিলাম ওই জন্যই, যে বিএনপিকে, এবং জনগণ বিপুলভাবে 2/3 মেজরিটি তো আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল। যেমন 2001-এ কিন্তু 2/3 মেজরিটি তারা পেয়েছিল বিএনপি, কিন্তু 2008-এ এসে আবার 2/3 মেজরিটি আওয়ামী লীগ পেল। জনগণ ভোট দিয়েছে, সঠিক ভোট হয়েছে। ন্যাশনালি ইন্টারন্যাশনালি এই ভোট নম্বরকে সাধারণভাবে গ্রহণযোগ্য ভোট বলে বলা হয়েছে। কাজে গ্রহণযোগ্য ভোট হলেই পরবর্তীকালে দেশ ভালো চলে, নির্বাচন ব্যবস্থা সঠিক থাকে তা নয়। এটা প্রমাণ আমাদের দল আওয়ামী লীগ এবং বিএনপি দুজনেই এই কাজ করছে। খালি একক আওয়ামী লীগ এইবার করছে তা নয়, আওয়ামী লীগ এবার করে ঠেকাতে পেরেছে কোনোভাবে। এটা 2014-তে গিয়ে জোর করে নিল,
আমাদের কিছু লোক আমরা তো 270 জন সহ আমি নির্বাচন করিনি, আমাকে পরবর্তীকালে মন্ত্রী করেছে, আমি মন্ত্রিত্ব নেই। আমার এখানে অনেকে বলে আসেন তোমরা আজকে হই করলাম, এরা অনেকেই তখন নির্বাচিত হয়েছিলেন, তাদেরকে ডিক্লেয়ার দেওয়া হয়েছিল যে আপনার এখানে লোক নাই, আপনারা বসে থাকেন, আপনারা পাস করে যাবেন। অনেকে রিফিউজ করেছে যে আমাদের নির্দেশ আমরা বর্জন করবো, আমরা বর্জন করেছি। স্যাক্রিফাইস আছে জানতে পারে, তোমাদের জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, নাহলে তোমার মাথা নিচু করে থাকো, তারা যখন তোমাদেরকে বলে তোমরা দোষক। আমরা কার দোষক? আমরা জনগণের দোষক। আমরা জনগণের সঙ্গে ছিলাম, যখন বিএনপি অবিচার করেছে তখন জনগণের সঙ্গে ছিলাম, বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। যখন আওয়ামী লীগ জনগণের সঙ্গে বেইমানি করেছে, আমরা আওয়ামী লীগের বিপক্ষে ছিলাম, তাদের বিরুদ্ধে আমরা কাজ করেছি। আমাদেরকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল করে, এবং ব্ল্যাকমেইলটা করতে পেরেছে বিএনপি, যেহেতু মামলাগুলো দিয়েছিল, বেশিরভাগ মামলা বিএনপির আমলের মামলা, আমাদের নেতাকর্মী, আমাদের সকলের। তারপরে দলকে ভেঙে আমরা এটা না করে জোর করে বেআইনি ভাবে তারা দল আমাদের থেকে হাত থেকে ছুটিয়ে নিবে। দল রাখার জন্য তখন এক্সারসাইজ করতে হয়েছে অনেক কিছু। 2008-এ স্বাভাবিক, 2014-এর পরে 2018-তে কিন্তু বিএনপি নির্বাচন করেছিল। 2018-তে সকলেই নির্বাচন করেছিল। কাজে আমরা নির্বাচন করাতেই আবার আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় থাকছে। নির্বাচনটাই অপরাধ যদি হয়, তাহলে 18 সালে তারা করেছিল। এবং তার চেয়ে একটা বড় কথা, তার আগে যে আমাদের উপজেলা নির্বাচন হয়েছিল 2014 সালে, সেই উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। তাহলে অংশগ্রহণ করারই কোথায়? আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ সরকারের বিরোধিতা করেছি, হয়তো আমাদের কিছু এমপি করে নাই, কিছু তাদের কারণেই বেশি, এটা বলবা। আমি সবসময় বলছি, আমাদের দলের পাবলিক মিটিং গুলোতে সবসময় আমরা সরকারের বিরুদ্ধে কথা বলছি। তৎকালীন সময় ভয় ভীতি ছিল মানুষের, এমপি হলে অনেক সময় অনেক এলাকার ডিমান্ড থাকে, তারা ওটা কিছুটা ম্যানেজ করে চলার চেষ্টা করে, যদিও এটা ভুল, এটা করা ঠিক হয়নি, আমি এখনো মনে করি। তারপরে 2024-এ এসে আমাদেরকে প্রথমে আমি নির্বাচন করতে চাইনি, তারপরে বলা হলো যে না, নির্বাচন ফেয়ার দেওয়া হবে। আমি বলছি ঠিক আছে, চেষ্টা করে দেখা যাক। লাস্টে বললাম ফেয়ার হবে না, এটা হওয়া সম্ভব নয়, কিন্তু আমাকে তখন ঘিরাও করে জোর করে নির্বাচন আনা হয়েছে। এটা তোমরা জানো কিনা যায় না, এবং আমাকে উদ্যোগ করতে দেওয়া হয়নি। কাজে আমাদের অপরাধটা কোথায়? আর তারপরে কোটা সংযোজন থেকে শুরু করে তার আগে বিদ্যুতের দুর্নীতি, তোমার গ্যাস খাতের দুর্নীতি, টাকা পাচার, ব্যাংক লুট, বিভিন্ন জায়গায় যে মানুষকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন প্রজেক্টে যে হাজার হাজার করছে, পদ্মা সেতু যে নিজের অর্থায়নে করা হয় না, এটা ব্লাফ। এগুলো কে বলছে? আমি বলছি। জনগণের সামনে এগুলো তুলে ধরেছে কে? আমরা তুলে ধরছি। এখন যারা প্রশ্ন করে আমাদের কথা নেতার বলো, 2024-এ নির্বাচনের আগে বিএনপি আন্দোলন ব্যর্থ হয়েছে, নির্বাচন তো হয়ে গেছে। তারা বলে আমাদের জন্য নির্বাচন হয়েছে। আমি একটা জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য বলছি, যারা এসব কথা বলে তাদেরকে, আমরা নির্বাচনে যদি অংশগ্রহণ না করতাম, নির্বাচন কি বন্ধ হয়ে যেত? হতো না। কারণ আমি বিভিন্ন বিদেশিদের সঙ্গে আলাপ করছি, বড় বড় শক্তিরা বলছে ওনারা আসলে যেভাবে আসুক, আমার কোনো অসুবিধা নেই। আর আমরা যাওয়াতে যদি না যেতাম, তাতে যদি ধরলাম যে তারা আমরা না যাওয়াতে ইলেকশনও করলো, পাশও করলো, সেই গভর্নমেন্ট কি টিকতো না? ধরো আমি গেলাম না, আমি না গেলে ইলেকশন বন্ধ হতো কিনা, সেটা ইলেকশন বন্ধ হতো না। আর আমরা না গেলে যে মানুষের যে গ্রহণযোগ্যতাটা যতটুকু কম হতো না, আমাদের যদি গ্রুপ নাও যায়, যদি ধরলাম কেউই গেল না, তাহলে কি এই সরকার টিকতো না? তোমরা কি মনে করো? তাহলে আমাদের তার দোষটা কোথায়? এটা আমি তোমাদের বলার জন্য উদ্দেশ্য হলো এইটাই। পতন হয়েছে কি জন্য? পতন হয়েছে তাদের দুঃশাসনের জন্য। দুঃশাসন, বিভিন্ন ভাবে দেশকে বিভক্ত করা, বিভিন্ন কোটা সিস্টেম মধ্যে, এটা ওটা, মুক্তিযুদ্ধ অমুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার, এগুলো হাজার হাজার জায়গায় আমি বক্তৃতা দিয়েছি। এগুলো করে দেশকে বিভক্ত করেছে, বৈষম্য সৃষ্টি করেছে। আমি বলছিলাম যে শহীদ মিনার হলো বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের আত্মত্যাগের প্রতি। আমি ছাত্রদের বলেছিলাম ওইখানে গিয়ে শপথ নাও, তারা এখন ঘরে ঘরে স্কুলে করছে, ওখানে গিয়ে শপথ নাও যে বৈষম্যের বিরুদ্ধে আমরা অবস্থান চাই, আমরা সেই কারণে আওয়ামী লীগের অবস্থান চাই। বক্তৃতা আমি বলছি অনেক জায়গায়, পাবলিক মিটিং। আমাদের স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল? যে একটা বৈষম্য মুক্ত সমাজ গড়ে তুলব। বৈষম্য মুক্ত সমাজ গড়ার জন্য যুদ্ধ করেছি। সেই বৈষম্য মুক্ত সমাজ যখন হয়নি, আমরা নিজের একটা দেশ চাই, যে দেশটা হবে বৈষম্য মুক্ত দেশ। সেই যুদ্ধ আমরা করেছিলাম। সেই স্বাধীনতা যুদ্ধের যে আমাদের সাওয়ারের স্মৃতিসৌধ, সেটা হলো স্বাধীনতা, বৈষম্য মুক্ত নিজস্ব দেশ গড়ার সংগ্রামের আমাদের প্রতীক।
সেখানে গিয়ে শপথ নাও যে আমরা এই দেশ চাই, যেটা জনগণের দেশ, যে জনগণ যে দেশটা চেয়েছিল বৈষম্য মুক্ত একটি দেশ গড়ার জন্য, সেই দেশের জন্য সংগ্রামে আমরা সঠিক হব, সেই সংগ্রামে আমরা চাই। ছাত্রদেরকে আমি বলেছি এগুলো। এখন দুঃশাসনের কারণে তাদের পতন হয়েছে, বৈষম্য সৃষ্টি করে শোষণ, নির্যাতন, নিপীড়নের কারণে তাদের পতন হয়েছে, তাই না? এই পতনের, এই যে জনগণের মধ্যে এই ধারণাগুলি, যেটা দুঃশাসন হচ্ছে, এখানে খারাপ হচ্ছে, এটার মধ্যে আমাদের অবদান নাই? যে জন্য সরকার পতন, সরকার তো বিএনপির আন্দোলনের পতন হয়, সরকার তো সাধারণভাবে পলিটিক্যাল পার্টির আন্দোলনের পতন হয়, জনগণের আন্দোলনের পতন হচ্ছে, ছাত্র এবং জনতার আন্দোলন। সেই ছাত্র এবং জনগণ কেন নেমেছে? একটা কথা হচ্ছে এই দুঃশাসনের জন্য। দুঃশাসনের কথা কে তাদেরকে পৌঁছেছে, কে তাদেরকে এই জিনিসগুলো তুলে ধরছে, যে কেন দুঃশাসন, কিভাবে দুঃশাসন, কিভাবে ঠকাচ্ছে মানুষকে, কিভাবে মানুষকে বঞ্চিত করছে, এগুলো মানুষের কানের কাছে কে বলেছে? তাহলে আমাদের অবদান কি কম নাই? তাহলে আমাদেরকে কেন তারা এটা বুঝতে হবে। আর একটা কথা, তোমাদেরকে যে সামনে ছাত্র হিসাবে তোমাদের এই জিনিসটাই বাংলাদেশ ইতিহাসে নতুন। একটা হলো ছাত্ররা এত সচেতন এবং পলিটিক্যালি এতভাবে নিজের দেশের প্রতি তাদের ভালোবাসা বা কমিটমেন্ট, দেশের প্রতি আত্মত্যাগের ইচ্ছা, এটা কিন্তু আমরা বুঝতে পারি। সাধারণ মানুষ বুঝতে পারে। আমরা বলি ছাত্ররা রাজনীতিতে আসতে চায়, ছাত্র রাজনীতি নাই, নেক্সট জেনারেশন কি হবে আমাদের। কিন্তু ছাত্ররা যে আমাদের চেয়ে বেশি রাজনীতি বোঝে সেটা তারা বুঝিয়ে দিয়েছে। তো ছাত্রদের শক্তির কথা তোমাদেরকে বলি। ছাত্রদের শক্তি কি? শক্তি হলো তাদের মধ্যে একতা। আর সেকেন্ড শক্তিটা কি? সেকেন্ড শক্তিটা হলো জনগণের আস্থা। জনগণ কেন তাদের প্রতি আস্থা রেখেছে? কেননা জনগণ মনে করছে পলিটিক্যাল পার্টিরা আন্দোলন করে, আমরা জান দেই, এরা মন্ত্রী হয়, মিনিস্টার হয়, হাজার হাজার কোটি টাকা করে, এটাই তো দেখে আছে স্বাধীনতার পর থেকে সবাই তাই করছে। এদের জন্য আমরা জান দিতে যাবো না, এরা নেতা কর্মীরা খাবে করবে, তারা করবে। আর ছাত্রদের কথা, ছাত্ররা তো ক্ষমতার জন্য করতেছে না, ছাত্ররা তো পয়সার জন্য করতেছে না, তারা দেশের জন্য করতেছে। আমরাও এই একইভাবে দুঃখী, আমরাও এখানে যাবো, আমরাও তাদেরকে সহায়তা করবো। এই তো সারা জনগণ নেমে গেছে। কাজে ছাত্রদের কিন্তু ওই শক্তি বজায় রাখতে হলে একতা রাখতে হবে এবং ক্ষমতা এবং টাকার লোভের বাইরে থাকতে হবে, না হলে জনগণের সমর্থন বাড়ানোর সম্ভাবনা আছে। এগুলো হলো সামনের দিকে রাজনীতিতে এটা একটা বড় ধরনের বিষয়। তোমাদেরকে আমি এই কথাগুলো বলার জন্য ওই জন্য ওটাও দিয়েছিলাম, তোমরা রাজনীতিটা বুঝলে ঘরে ঘরে বিভিন্ন জায়গায় কথা বলে, মুখ খুলে কথা বলো। জাতীয় পার্টির অবদান আছে এই সংগ্রামে, এবং জাতীয় পার্টি সবসময় জনগণের সঙ্গে ছিল। জাতীয় পার্টিকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে, আমাদেরকে নিষ্পেষিত করা হয়েছে, ধ্বংস করার চেষ্টা করা, এখনো এই ষড়যন্ত্রের অংশ হিসেবে এটাই করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় পার্টি কোনো সময় জনগণের বাইরে ছিল না। থাকলে 1990-এর পর থেকে আজকে কতদিন হলো? 34 বছর জাতীয় পার্টি এখনো আছে। গালাগালি করলেও জাতীয় পার্টির নাম নিতে হয়, ভালো বললেও নাম নিতে হয়। জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু চিন্তা করে না। সামনের দিনগুলোতে এইখান থেকে যদি নির্বাচন ধরে নিলাম 2 বছর পরে যদি হয়, এই কারণে আমরা দাবি করেছি যে নির্বাচন এখন দেওয়ার দরকার নাই। কারণ ভালো নির্বাচন আমরা অনেক আন্দোলন করে দেখেছি, ভালো নির্বাচনের পরে ভালো সরকার হয় না, এবং সেই সরকার পরবর্তীতে নির্বাচন ব্যবস্থায় কারচুপি করে থাকে। আমরা এইরকম আর দেখতে চাই না, এটাই পরিবর্তন। কাজে আমরা ভালো সরকার দেখতে চাই, যারা জনগণের কাছে জবাব দিতে হবে। জনগণের বাইরে তারা নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দলকে ব্যবহার করবে না, দলীয় সম্পত্তি হিসেবে দেশকে ব্যবহার করতে পারবে না। এই ধরনের একটি সরকার আমরা চাই, এবং তারা পরবর্তীতে আবার নির্বাচন ব্যবস্থায় হাত দিতে না পারে, সেরকম একটি সংস্কার আমাদের দরকার। এই জন্যই আমরা সময় দিতে রাজি আছি। এবং আর একটা কথা আমি বলেছিলাম, যেটা হলো সমস্ত আমরা আমাদের ইতিহাসে দেখা যায় স্বাধীনতার পর থেকে যেগুলি নির্বাচিত সরকার বেশিরভাগ সময় স্বৈর শাসন চালন করেছে, বেশিরভাগ সময় বরং অনির্বাচিত সরকারগুলি অনেক বেশি গণতন্ত্র মনা এবং জনগণের পক্ষে শক্তি হিসেবে কাজ করেছে। কাজেই আমাদের এই অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে আমাদের আপত্তি নেই, সুশাসন চাই আমরা। আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয়, ভালো থাকে মানুষ, টাকা পয়সার জন্য জিনিসপত্রের দাম না বাড়ে, চাকরি বাকরি থাকে, এই ধরনের পরিস্থিতি থাকলে মানুষের অপেক্ষা করতে কোনো আপত্তি নেই। আমরা সেটা জানিছি, আমরা অপেক্ষা করতে রাজি আছি। তবে এই 2 বছর সময়ের মধ্যে আমরা যে রাজনীতি করব, যে সংগঠন করব, তার ফল আমরা পরবর্তীকালে পাবো। হয় দল থাকবে, অনেক এগিয়ে যাবে, কারণ পরিস্থিতি এখন রাজনীতির অঙ্গনে অনেক ধরনের হিসাব নিকাশ চলছে। আওয়ামী লীগ যদিও মাঠে নেই, তাদের কিন্তু একটা
সমর্থক আছে, তারা সমর্থিত যদি সংগঠিতভাবে সেভাবে না আসতে পারে, এর সমর্থক গোষ্ঠীর একটা বড় ধরনের ভূমিকা থাকবে সামনে নির্বাচনে। আর আমাদের দুর্ভাগ্য হলো বিএনপি ক্ষমতায় না আসেই এই সুযোগেই যে অবস্থা সৃষ্টি করেছে দেশে, এটা সাধারণভাবে মানুষ গ্রহণ করতে পারছে না। আজকে খবর দেখলাম রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে বিএনপির মুখোমুখি হচ্ছে। তো এখন এইগুলো সব জায়গায় হয়তো হতে থাকবে, কারণ এরা চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লুটপাট করছে, দোকানপাট দখল করছে এবং ছাত্ররা গিয়ে বাধা দিচ্ছে, কাজে এটা সংঘর্ষ উদ্দেশ্য হবে। ফলে ওখানেও একটা সমস্যা, শেষ পর্যন্ত গিয়ে কে কার পক্ষে থাকবে, কে জনগণ কার পক্ষে থাকবে, এটা এখনো নিশ্চিত নয়। সেখানে তোমাদের একটা ভূমিকা আছে ছাত্র হিসেবে, তরুণ সমাজ হিসেবে। এটা তোমাদেরকে বলার জন্য তোমাদেরকে দেখেছি। তোমাদের এখন সংগঠন যেটা আমি দেখলাম সেন্ট্রাল কমিটিতে উপস্থিতি 1/3 মতো প্রায় কম, তার মানে সবাই সক্রিয় না, হয়তো ঢাকার থেকে আরো বেশি লোক থাকলে ভালো হতো। তবে তোমাদেরকে সব জায়গায় সংগঠন করতে হবে, ছাত্রদের উপর আমরা বেশি করে ডিপেন্ড করতে চাই। একটা জিনিস মনে রাখবে, যে কোনো শক্তি হিসেবে পরিচিত হয় যদি তার মধ্যে শৃঙ্খলা থাকে। শৃঙ্খলা, এখানে বিপ্লবের মাধ্যমে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, সবাই মনে করছে বিশৃঙ্খলা করলেই ভালো। বিশৃঙ্খলা করলে একটু সময় পর্যন্ত ভালো থাকে, তারপরে কিন্তু এটি আবার বিরাট সমস্যার জন্ম দেয়। বর্তমানে যে বিশৃঙ্খল পরিস্থিতি যতটুকুই এখন পর্যন্ত আছে, এটা মানুষকে অস্বস্তি দিচ্ছে। এটা যদি চলতেই থাকে সামনের দিকে, আবার এই সরকারের দিকে মানুষের মনোভাব হয়তো সেই যতটুকু আগ্রহ সেটা হয়তো কমতে শুরু করবে। এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা শৃঙ্খলা চাই, আমরা অর্থনৈতিক অবস্থার স্থিতিশীলতা চাই। বাজার মূল্য এখন ভালো, বাজারে জিনিসপত্রের মূল্য বাড়ছে না, মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা আছে, হয়তো ভালো হবে সামনে। এখন চাকরি বাকরি যদি মিল ফ্যাক্টরি গন্ডগোল হলে, এগুলো জায়গায় কিন্তু বিশৃঙ্খলা হলে, মিল ফ্যাক্টরি না চললে মানুষ বেকার হবে, বিভিন্ন সমস্যা হবে, এগুলো দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই দিক সব দিকে খেয়াল রাখবো তোমরা এই তরুণ সমাজ। সবচেয়ে প্রথম কথা হলো তোমাদেরকে ডিসিপ্লিনে আসতে হবে। তোমাদেরকে এখানে ইনভাইট করেছি, আমি আমন্ত্রণ করেছি কি আমি, আমার অফিসে, মাই অফিস। এখানে কে থাকবে কে থাকবে না, কে বসবে না, আমি ঠিক করবো। মন খারাপ করো না, আমি তোমাদেরকে বলতেছি এই জন্যই যে আমি ঠিক করবো কে আমার সঙ্গে থাকবে, কে কার কতটুকু থাকা উচিত তা থাকা উচিত, এটা আমি ঠিক করবো। এইসব ব্যাপারে তোমরা মাথা কামায় না, তোমরা আমাদেরকে সাহায্য করবে, আমরা তোমাদের সাহায্য। এখন আর ইউনিভার্সিটি স্কুল কলেজে ছাত্র রাজনীতি করতে দেওয়া হবে না, হয়তো দেওয়া হবে না, আমি অনেক আগের থেকে বলে আসছি, হওয়া উচিত না। তা আমারই লেখালেখি আছে, আমার আর্টিকেল আছে পত্রিকা, অনেক জায়গায় বলেছে। তবে ছাত্ররা যদি রাজনীতিতে থাকতে চায়, তরুণ সমাজ থাকতে চায়, তারা থাকবে, আমাদের অংশগ্রহণ থাকবে, অন্য পার্টির থাকবে, তারা থাকবে। তারা জনগণের মনের কথা যেভাবে বুঝেছে আমরা সেটা জানতে চাই এবং সেইভাবে কাজ করতে চাই। আমরা তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা এই পরবর্তীকালে জাতীয় পার্টি যেটা থাকবে, সেখানে আমি তরুণ সমাজকে বেশি প্রায়োরিটি দেবো, তারা তরুণ নেতৃত্ব। তবে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, আবেগ দিয়ে দেশ চলে না। আবেগ দিয়ে, দেশপ্রেম দিয়ে দেশ বাঁচানো যায়, কিন্তু দেশ চালানো যায় না। জীবন দিয়ে তুমি দেশ রক্ষা করলে, কিন্তু দেশ চালানোর জন্য তোমার অভিজ্ঞতা লাগবে, তোমার জ্ঞান লাগবে এবং চালানোর একটা দক্ষতা লাগবে। কাজে সেটাকে তোমাকে অবটেন করতে হবে, অথবা সেটা যারা আছে তাদের সঙ্গে নিয়ে তোমার কাজ করতে হবে। এককভাবে ছাত্ররা দেশ চালানো কঠিন হবে, যেটাও মনে রাখতে হবে তোমাদের। আর উপরে যারা থাকবে তাদের গাইডলাইন তোমাকে মানতে হবে। যদি কোনো সময় তোমাদের মনে হয় তারা রং পথে আছে, জানাবে, ভদ্রভাবে জানাবে যে আমি মনে করি আপনাদের এই জিনিসটা ঠিক হচ্ছে না, তখন বিবেচনা করা যাবে। কিন্তু এককভাবে ছাত্ররা দেশ চালানো, দেশ রক্ষা করতে পেরেছে, এটা আমি এককভাবে তার মনে বলা যায়, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু দেশ চালাতে গেলে যে টেকনিক্যালিটিস, এগুলোর জন্য দক্ষতা দরকার, অভিজ্ঞতা দরকার। সেইটার ব্যাপারে তোমাদেরকে সেই জন্য আমাদের সঙ্গে মিলিয়ে তোমাদের থাকতে হবে, দলের সঙ্গেই থাকতে হবে। আর এখন যেটা বড় সমস্যা দেখা দিয়েছে যে বিভিন্ন জায়গায় বিএনপির লোকেরা এখনই আমাদের যারা ক্যান্ডিডেট হতে চায় তাদের নামে মার্ডার কেস দিয়ে তাদেরকে করে দিতে চাচ্ছে, মানে অফ করে দিতে চাচ্ছে। কেন দিলে ম্যাজিস্ট্রেটদেরকে হয়েই করতেছে, তারা অ্যাকসেপ্ট করে এফআইআর করতেছে, এফআইআর করলে সেই মামলা ঝুলিয়ে রাখতেছে। যেমন এক্সট্রা সাহেবের মামলা 24 বছর ঝুলিয়ে রাখছে, তবে যে কোনো লোককে যে কোনো সময় ব্ল্যাকমেইল করতে পারে। এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ইউনাইটেডলি থাকলে আমরা রক্ষা পাবো সবাই। রাজনীতি একটা মাঠের, যুদ্ধের মাঠের মতো, তুমি মারা যেতে পারো, তুমি পঙ্গু হতে পারো। তোমাদের ছাত্রদের সেই অভিজ্ঞতা হয়েছে। এবার রাজনীতির মাঠ সবসময় কুসুমাচ্ছন্ন থাকে না, কঠিন, জেলে যেতে পারো, ফাঁসি হতে পারে, তুমি গুলি খেতে পারো, তোমাকে টর্চার করে তোমাকে করে দিতে পারে, পঙ্গু করে দিতে পারে। সবাইকে সেই জন্য প্রস্তুত থাকতে হয়, সেই জন্য সাবধান থাকতে হয়, সেই জন্যই একতাবদ্ধ থাকতে হয়, সেই জন্যই সংগঠন করতে হয়, সঠিক সংগঠন করতে হবে। যে সংগঠনের নাম মাত্র নয়,
টেলিভিশনে দেখানোর জন্য, ফ্যাশন দেখানোর জন্য নয়। সেটা কার্যকর, যে আমার নেতার বাসায় অথবা আমার একজন সহকর্মীর বাসায় কোনোখানে অসুবিধা করছে কেউ, হয়তো ধরো একটা প্রতিপক্ষ ডিস্টার্ব করছে, হই হই করে সবকে নিয়ে যেতে হবে, দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। এখানে দলাদলি করা যাবে না। আর এখন ওই চয়েস করে করে লিডার বানানো হবে না, যেটা কাজের লোক তাদেরকে বানাতে হবে, আর না পারলে বাদ দিতে হবে, বাদে নতুন লোক দিতে হবে। তুমি যাতে তুমি ধর্ণা করতে পারো, ধরার কথার কথা, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলো, এখন দেখা গেলো কোনো লোক নেই, আমার কেউ আসে না, আমার কোনো বাসাও কেউ আসে না, কথার কথা বলছি, তাহলে এটা কোনো রাজনীতি হলো নাকি? যে মুহূর্তে কাউকে টাচ করবে দলের হাজার হাজার লোক সেখানে চলে আসতে হবে, সেটাই হলো দল। আমরা বিচার চাই, আমরা অন্যায় করলে আমরা অন্যায়ের বিচার দিতে রাজি আছি, কিন্তু অন্যায় ভাবে আমাদেরকে, বিচারহীন ভাবে আমাদেরকে শাস্তি দেবে, এটা আমরা মানবো কেন? সেটা রোধ করবে কে? সবচেয়ে প্রথম তরুণ সমাজ, ছাত্রদেরকে আসতে হবে, তরুণদের আসতে হবে, কাজে সেইভাবে সংঘবদ্ধ হতে হবে। তোমাদের এখনকার যেটা আমি দেখলাম উপস্থিতি খুব ভালো না, যেটা সেন্ট্রাল কমিটি আমার মনে হয় আরো বেশি আসলে ভালো হতো, মনে হয় ঢাকার লোক বেশি হলে ভালো হতো। কেন? ঢাকায় সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড, এখানে যেটা মেসেজ তৈরি হয় সারা দেশেরই চলে যায়। এখানে জাতীয় পার্টি ভালো করছে, এটা হয়েছে, এটা হচ্ছে, সারা দেশ লোক জানবে। কোথায় কোনোখানে সাতক্ষীরা কি হলো, এটা সারা দেশের লোক জানবে। কাজে আমাকে ঢাকাটাকে সেভাবে স্ট্রং রাখতে হবে। হ্যাঁ বলবো, দাঁড়াও, অস্থির হবে না প্লিজ, বলছি এটা ইম্পর্টেন্ট, কারণ এরা ইয়াং ছেলে, তাদের দে মাস্ট বি গিভেন প্রপার লেসন, নাহলে এরা তো যখন হয়ে করে উঠছে প্রথমে। আমি তোমাদের তারুণ্যকে প্রশংসা করি এবং আমি শ্রদ্ধা করি, আই লাইক ইট, বাট কোশ্চেন ইজ, যেমন আছে না, যে কোনো এনার্জিকে তুমি কন্ট্রোল ওয়েতে ব্যবহার করলে সেটা ব্যবহৃত হয়। যেমন গাড়ির ইঞ্জিনের যেটা ইঞ্জিন, আমি তো ইঞ্জিনিয়ার, ওখানে যে কম্বাসন চেম্বারে যে এনার্জি তৈরি করা হয়, ওটাকে গাইডেড ওয়েতে ইউজ করে গাড়ি চলে। আর এটাকে তুমি গাইডেড না করো, তাহলে ঘুম করে বাস্ট হয়ে আশেপাশে লোক মারা যাবে। তো বাস্ট হয়ে তোমরা গেলে তোমাদেরও লাভ নেই, আমাদেরও কোনো লাভ নেই। উই মাস্ট বি, এনার্জি মাস্ট বি ইন এ controlled and disciplined way. It must be used in a proper way. Energy should not be used in a haphazard way. এই টেলিফোনটা বন্ধ করো। এইটার পরে তোমাদেরকে আমি বলবো যে কোনো অ্যাড্রেস করবে না কাউকে, জাস্ট একটা কিছু বলে শুরু করবে। তোমাদের যে কয়েকজন কিছু বলতে চাও আমার কথার প্রেক্ষিতে, কোনো প্রশ্ন করতে চাও, কোনো সাজেশন দিতে চাও, অথবা সামনে তোমাদের সংগঠন করতে হবে সব জায়গায়। এভরি প্লেস আই ওয়ান্ট এ সংগঠন। যদি কেউ না পারে আমি তাকে চেঞ্জ করে দেবো, চেষ্টা করতে থাকবো। আমার সংগঠন দরকার আছে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়। সংগঠন করার জন্য যে রাজনীতি, সেটা আমরা দেবো। জনগণ যেটা আকৃষ্ট হয় সেরকম রাজনীতি না দিলে করতে পারবো না, আমরা পারবো না, তাহলে ধ্বংস হয়ে যাবো, বাড়ি থাকবে না। বাংলাদেশের এখন রাজনীতিতে তুমি যত কিছু বলো, সব সময় সব লোক কারো যাওয়ার জায়গা নেই, তারা মনে করে জাতীয় দলে আছে। যখন বিএনপির লোকের যাওয়ার জায়গা ছিল না, জামাতের লোকের যাওয়ার জায়গা ছিল না, তখন তারা মনে করতো জাতীয় বাড়িতে আসে। এখনো অনেকেই মনে করতেছে, অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতেছে। কাজে আমাদের সমর্থকের অভাব হবে না, আমাদের লোকের অভাব হবে না। খালি ঠিক মতো থাকতে হবে, সঠিক রাজনীতিতে থাকতে হবে, সঠিক শৃঙ্খলায় থাকতে হবে।